নমস্কার। আজ থেকে শুরু করছি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর পারি। আজ উপন্যাসের প্রথম পর্ব। শেষ পর্যন্ত মনস্থির করে ফেললাম। তাতে করে একটা সুবিধা হলো, যা করতে যাচ্ছি ভালো কি মন্দ, কিংবা কত ভাগ ভালো আর কত ভাগ মন্দ, সে বিচার বিবেচনার হাত থেকে এক নিমেষে মুক্তি পাওয়া গেল। হিসাব নিকাশের চাপের নিঃশ্বাসটাই যেন আটকে ছিল। এতদিন পরে বেরিয়ে যেতেই বুকখানাও হালকা বোধ করলাম। বনমালী পণ্ডিত মশাই বলতেন, বাপু হে, কিছু একটা করতে হলে ঝাঁপ দিতে হয়। মাঘ মাসে খালের ঘাটে চান করতে গিয়ে দেখনি, কেউ পাড়ে বসে কুলকুচি করছে তো করছেই। একবার হাতটা ডোবালো, একবার পাটা, এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে। কেউ আবার এসেই কোনো দিকে না চেয়ে ঝাঁপিয়ে পড়ল, ব্যাস, আর কোনো ভাবনা নেই। কাজে নামাটাও ঠিক ওই রকম। যতক্ষণ লাভ ক্ষতির অঙ্ক কষবে, একবার এগুবে একবার পেছুবে, কিছু হবে না। দুর্গা বলে ঝাঁপিয়ে পড়ো, হয়ে গেল। একেবারে খাঁটি কথা। আত্মীয় স্বজন অনেকেই আছেন চারিদিকে ছড়িয়ে। না জানালে অভিমান হবে, জানাতে গেলেও মুশকিল। কেউ বলবেন, এটা করলে কি, একেবারে দেশান্তরী হয়ে চললে। কেউ হয়তো উৎসাহ দেবেন, বেশ করেছ, এখানে পড়ে থেকেই বা কি লাভ হতো। 10 জনের 10 কথায় আবার সেই দ্বিধাদ্বন্দ্বের দোল শুরু হবে মনের মধ্যে। তার চেয়ে কারো সঙ্গে দেখা করে কাজ নেই। শুধু এক দ্বিজেশ কাকা, তার কথা আলাদা। ঠিক আত্মীয় নন, গ্রাম্য সুবাদে কাকা বলে ডাকি। বাবাকে শ্রদ্ধা করতেন, আমাকেও স্নেহ করেন। চাকরি করেছেন জেলখানায় এবং সেই সূত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেরিয়েছেন সারা জীবন। আমি যেখানে যাব বলে স্থির করেছি, সেখানটাও হয়তো ওর ঘোড়া হয়ে গিয়েছে। দরকারি খোঁজ খবর দিতে পারবেন। টালিগঞ্জের দক্ষিণে খাল পার হয়ে একটা কোন ফাঁড়ির ধারে দ্বিজেশ কাকার বাড়ি। খুঁজে খুঁজে গিয়ে হাজির হলাম। সামনেই পাওয়া গেল। বারান্দার একখানা হেলানো চেয়ারে বসেছিলেন। চোখ দুটো কুঁচকে মিনিটখানেক তাকিয়ে বললেন, জয়ন্ত না? প্রণাম করে বললাম, চিনতে পেরেছেন? না চিনলেও দোষ দিতে পারতে না। কতকাল পরে দেখলাম তোমাকে। ভালো আছো? আগে হ্যাঁ, আপনার শরীরটা তো তেমন ভালো দেখছি না। কেন, খারাপ কি দেখলে? বিপদে পড়লাম। সৌজন্যের খাতিরে এসব বলতে হয়। বয়স্ক লোকের শরীর সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করাটাই সামাজিক রীতি। না হলে বার্ধক্যের শিথিল শীর্ণতা ছাড়া ওই 5 ফুট 8 ইঞ্চি কাঠামোয় কোনো ব্যাধির লক্ষণ চোখে পড়ল না। তবু বললাম, অনেকটা রোগা হয়ে গেছেন, চেহারায় সে জলুস নেই। দ্বিজেশ কাকা সোজা হয়ে বসে বললেন, দেখো, আমাদের শাস্ত্র বলছে 50 পেরোলেই বনে চলে যাও। অর্থাৎ লুচি, মন্ডা, খাসি, পোলাও ছেড়ে ফলমূল ধরো। সোজা কথায় রোগা হও। সে কথা যারা শোনেন না, 50 ঊর্ধ্বেও পঞ্চব্যঞ্জন চালাতে থাকেন, চিন্তা করতে হয়তো তাদের জন্যে করো, আমার জন্যে নয়। আর জলুসের কথা, 65 বছরেও যদি 35-এর জলুস চাও, তাহলে আমি নিরুপায়। অজ্ঞাতসারে বড় কঠিন জায়গায় হাত দিয়ে ফেলেছি। কি করে বিষয়ান্তরে যাওয়া যায় ভাবছি। এমন সময় দ্বিজেশ কাকাই পথ দেখালেন। বললেন, যাকগে, তোমার সব খবর টবর বলো। খবর বিশেষ কিছুই নেই। অনেক দূরে চলে যাচ্ছি, তাই দেখা করতে এলাম। কোথায় যাচ্ছ? হেসে বললাম, দ্বীপান্তর। দ্বিজেশ কাকা কোনো রকম বিস্ময় প্রকাশ করলেন না, কথাটার তাৎপর্যও জানতে চাইলেন না। মাথা নেড়ে বললেন, ও। একটু রসিকতার চেষ্টা করে বললাম, দ্বীপান্তর শুনে ঘাবড়াবেন না, খুনটুন কিছু করিনি। সঙ্গে সঙ্গে জবাব এলো, তার চেয়ে বড় অপরাধ করেছ,
ধরতে না পেরে বললাম, কি বলুন তো? দেশ ত্যাগ। চুপ করে গেলাম। এমন কিছু ছিল এ কথাটা উচ্চারণের ভঙ্গিতে, যার পরে এতক্ষণের আলাপে যে হালকা আমেজ ছিল এক নিমেষে উড়ে গেল। দ্বিজেশ কাকা ওই সূত্র ধরেই বললেন, তুমি হয়তো বলবে সে আর এমন কি অপরাধ, লোকে তো আজকাল মাকেও ত্যাগ করে যাচ্ছে, ওই রকম বিপন্ন অবস্থায় ফেলে চলে যাচ্ছে। বেশি দূরে যেতে হবে না, ওই যে দোতলা বাড়িটা দেখছো, ওরই মালিক এক বুড়ো ভদ্রলোক প্রায়ই আসেন আমার কাছে। উপযুক্ত ছেলে, সর্বস্ব খুইয়ে লেখাপড়া শেখালেন। যাকে ভালোবাসলো সেই মেয়ের সঙ্গেই বিয়ে দিয়ে দিলেন। তারপর একদিন অথর্ব বাপ আর রুগ্না মাকে ফেলে বউ নিয়ে চলে গেল। কি ব্যাপার? না তোমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের মিল নেই। তোমরাও হয়তো সেই কথাই বলবে। আমি বললাম, না, এখানে দৃষ্টিভঙ্গির অজুহাত চলবে না। আমরা যা করেছি সোজাসুজি পালিয়ে আসা, নিতান্ত কাপুরুষের মতোই চলে এসেছি। তাছাড়া আর কোনো পথ চোখে পড়েনি। তবে বিদেশে তো আসিনি, যেখানে এলাম সেও তো আমার দেশ। দৃঢ় উত্তর এলো, না, ভূগোলের মাস্টার আর রাজনীতির পাণ্ডারাও অবশ্যই বলবেন এটাও আমাদের দেশ। বাইরের দুনিয়ার কাছে আমরাও তাই বলে চেঁচাবো, কিন্তু নিজের কাছে, নিজের বুকে হাত দিয়ে বলো, চোখ বুঝলে কোন দেশের ছবি ভেসে ওঠে তোমার মনের কোণে? সরকারি লোন নিয়ে যে টিনের ছাউনি দেয়া পাকা দালান তুমি গড়ে তুলেছ জবরদখল কলোনির মাঝখানে, না বিক্রমপুরের সেই খালের ধারে মুলি বাঁশের বেড়া দেওয়া খোড়ো আটচালা যা রেখে গিয়েছিলেন তোমার বাপ ঠাকুরদা? দ্বিজেশ কাকার এখন রোমন্থনের বয়স। মনের পাকস্থলিতে নতুন খাদ্য পরিপাক করবার মতো জোর নেই। সামনের দিকে দৃষ্টি চলে না। যা কিছু দেখেন সব ঝাপসা, কিন্তু পিছনের দিকে প্রখর দৃষ্টি। যা ছেড়ে এসেছি তারই মোহ তাকে টানছে, যা গড়ে তুলেছি তার আকর্ষণ এগিয়ে নিয়ে যাচ্ছে না। খাল, বিল, বাঁওড়ের ধারে, ধান, পাট, সর্ষে ক্ষেতের পাশে, সুপারি, নারকেল, আম কাঁঠালের ছায়ায় যে গ্রাম পড়ে রইল তাই তার কাছে সত্য। আর এই এত বড় শহরের উপকণ্ঠে রাতারাতি জেগে উঠল যে উপনিবেশ, কলকারখানা, রাস্তাঘাট, বিজলিবাতি, মোটরযান এবং নগর সভ্যতার আরও কত সহস্র উপকরণ আশ্রয় করে, তার মূল্য দিতে তিনি নারাজ, কিংবা হয়তো অক্ষম। সুতরাং তার কথার প্রতিবাদ করা নিরর্থক। এসবের মধ্যে যে নবজীবনের স্পন্দন, যে নবজাগরণের চেতনা, দ্বিজেশ কাকার দুর্বল নাড়িতে তার সাড়া জাগবে না। ওর কথা থাক, কিন্তু ওই যে উনি বললেন, বুকে হাত দিয়ে চোখ বুজে দেখো, তা যখন করি সে স্পন্দন আমিও কি অনুভব করি আমার অন্তরের তলায়? আমার এই যৌবনের রক্তে এই নতুন দেশের নেশা দোলা দিয়ে যায় কি? এই তো কটা বছর আগেকার কথা। কলেজে পড়ি। গরমের ছুটির নোটিশ যেই এসে গেল, একটা দিনও নষ্ট হতে দিইনি কোনোবার। রাত 10টা 10 ঢাকা মেল। 8টা না বাজতেই নাকে মুখে যা হোক কিছু গুঁজে সুটকেসে দুটো কাপড় আর খান কয়েক বই কোনো রকমে ভরে নিয়ে ছোট শেয়ালদা। প্ল্যাটফর্মে পৌঁছে মোট ঘাট বিছানা বান্ডিলের জঙ্গলে সেই হাঁক ডাক চেঁচামেচির ভাষায় একটি বিশেষ টান এক মুহূর্তেই সমস্ত প্রাণ টেনে নিত। মনে হতো এই স্টেশনের বাইরে যে দেশ পড়ে রইল তার ঐশ্বর্য, তার আরাম ও বিলাসের অপরিমেয় উপাচার নিয়ে সে আমার প্রবাস মাত্র। ঊর্ধ্বশ্বাসে ছুটে যেখানে চলেছি এর তুলনায় সে সব বিষয় হীন। তবু সেই আমার দেশ। এখানকার সঙ্গে আমার কর্মের যোগ, ওখানকার সঙ্গে প্রাণের। সমস্ত রাত দাঁড়িয়ে কিংবা বেঞ্চির কোণে চ্যাপ্টা হয়ে কাঁধের উপর হেলে পড়া ঘুমন্ত সহযাত্রীর দাড়ির খোঁচা খেয়ে
ভোরবেলা গোয়ালন্দ, সারাদিন স্টিমারের ডেকে খাঁচায় পোড়া মুরগির মতো ঠাসাঠাসি, সন্ধ্যাবেলা নেমে এক মাল্লাই নৌকোর অপরিসর পাটাতনের এক কোণে আশ্রয়, তারপর আঁকা বাঁকা খাল বিলের পথ বেয়ে ধান ক্ষেত কচুরিপানা ঠেলে গভীর রাত্রে বাড়ির ঘাট। বাড়ি যে কি আগেই বলেছেন দ্বিজেশ কাকা। মাটির মেঝে, হোগলা পাতা কিংবা ছেঁচা বাঁশের দেওয়াল, তার উপর খড়ের ছাউনি। পরদিন থেকেই বাবা কিংবা পিসিমার মুখে দীর্ঘ সঞ্চিত অভাব অভিযোগের তালিকা। চারিদিকে দারিদ্র্যের মালিন্য, বাড়ির বাইরে প্রীতি বা সখ্য যেটুকু, তার চেয়ে বেশি হয়তো ঈর্ষা এবং জ্ঞাতি বিদ্বেষ। তবু কি এক দুর্নিবার আকর্ষণ শহরের এই স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রাচুর্য, বন্ধুজনের সৌহার্দ্যময় সঙ্গ, সব কিছুর ভিতর থেকে আমাকে এবং আমার মতো হাজার হাজার ছেলেকে অন্ধ বেগে টেনে নিয়ে যেত। দেশে যাচ্ছি, এই ছোট্ট কথাটার মধ্যে কি মধুময় মাদকতা, কি উল্লাস ছুটে যাওয়ার নেশায়। আজ যেখানে আছি সে জমি ও জায়গা আমার নিজস্ব, যে গৃহে বাস করি সেও আমার নিজের চেষ্টায়, যত্নে এবং আমারই সরকারের আনুকূল্যে তৈরি। খালের ধারে যে বাড়ি রেখে এলাম তার তুলনায় এর মূল্য অনেক। এখানে জ্ঞাতি বিরোধ নেই, অভাব অভিযোগের অপ্রীতিকর কাহিনী শুনতে হয় না। যে অবস্থায় আছি তাকে একেবারে অসচ্ছল বলা চলে না। মাঝে মাঝে কাজের সূত্রে আমাকে বাইরে যেতে হয়। ট্রেনে করে যখন ফিরে আসি, আমার এই নতুন দেশ, এই নতুন গৃহের কোনো তীব্র আহ্বান তো শুনতে পাই না আমার রক্তস্রোতে। কয়েকটা বছর আগেও যা পেয়েছি, কত রাত জেগে কত কষ্ট করে যখন ছুটে যেতাম আমার সেই অসচ্ছল অপরিসর খোড়ো ঘরের পানে। এর কারণ হয়তো রয়েছে আমার নিজেরই মধ্যে। যৌবনের সে সজীবতা আর নেই, তার ধার ক্ষয়ে গেছে, মেনে নিলাম। কিন্তু যৌবন যাদের আছে তাদের মধ্যেও তো সে উন্মাদনা দেখতে পাই না। তবে কি বুঝতে হবে আমাদের জীবনের যে শিকড় সেখানকার মাটি থেকে রস টেনে নিত, উপড়ে আনতে গিয়ে তার সূক্ষ্ম তন্তুজাল শুকিয়ে গেছে। এখানকারই কঠিন মাটিতে সে নিজেকে মেলতে পারছে না। হয়তো তাই আলো আছে, বাতাস আছে, ছিন্ন বৃক্ষের মূলে নেই সেই সঞ্জীবনী রসধারা। দ্বিজেশ কাকার কাছে এসব প্রশ্ন যদি তুলি, আজ সারা রাতের মতো এখানেই আশ্রয় নিতে হবে। সুতরাং নীরব থাকাই শ্রেয় মনে হলো। তিনিও দেখলাম আর এদিকে অগ্রসর হলেন না। দার্শনিক বায়ুমণ্ডল থেকে একেবারে ব্যবহারিক জীবনের ধুলোয় নেমে এলেন। জিজ্ঞাসা করলেন, তুমি যে চাকরিটা করছিলে? নেই, তাই তো নতুন করে ভাগ্য সন্ধানে চলেছি। কিন্তু যদ্দূর শুনেছি আন্দামানে যারা যাচ্ছে তাদের দেওয়া হবে খানিকটা করে জমি আর জঙ্গল। তার থেকে জীবিকার পথ খুঁজে বের করা তোমার পক্ষে সম্ভব হবে কি? সরাসরি হবে না, লাঙল বা কুড়ুল কোনোটাই ধরিনি। নতুন করে ধরে বিশেষ কিছু সুবিধা করতে পারবো না। ওই দুটো আশ্রয় করে যারা চলল, আমি চললাম তাদের আশ্রয় করে। ঘাড়ের ওপর বসে ওদের জীবিকা থেকে খানিকটা করে তুলে তুলে নেওয়া, বলতে পারেন তোলা ওঠানো। আমাদের শেখপুরা হাটের ইজারাদার, কি নাম যেন লোকটার? ফাজেল মুন্সি। হ্যাঁ হ্যাঁ, ফাজেল মুন্সি যেমন চাল চিড়ে কলাটা মূলোটা সংগ্রহ করত দোকানদারদের কাছ থেকে। তার মানে মাস্টারি না কন্ট্রাক্টারি? দেখি যেটা সুবিধে হয়। তার সঙ্গে একটা কমন ফ্যাক্টর থাকবে, পুরুতগিরি। ওসব বিদ্যেও আছে নাকি? শিখে নিতে কতক্ষণ? ঠাকুরদা পর্যন্ত ওইটাই ছিল যাকে বলে আমাদের কৌলিক বৃত্তি। বাবা ও রাস্তায় গেলেন না, জমি জমা আর মামলা মোকদ্দমা নিয়েই জীবন কাটিয়ে দিলেন। আমার তো ওসব বালাই নেই, তাই ভাবছি পিতামহের পেশায় ফিরে যাব। তা মন্দ হবে না। যাদের নিয়ে যাচ্ছ বসত বাড়ি থাক না থাক, প্রথমেই গড়বে একটা কালীবাড়ি। তাছাড়া শনি আর লক্ষ্মী তো সাথের সাথী,
তোমার ওই পুরুতগিরির কথায় একটা দরকারি জিনিস মনে পড়ে গেল। গত বছর আমাদের পুরুত ঠাকুর কোত্থেকে এক শিশি জোগাড় করেছিলেন। এবার আর কোনো আশা দেখছি না। বৈশাখ মাস পড়তেই প্রাণটা ছোঁক ছোঁক করছে। সব লোভ ত্যাগ করেছি, ওই একটা কিছুতেই পারলাম না। জিনিসটা কি বলুন তো? একটু কাসন্দ। আমি হেসে ফেললাম। উনি আফসোসের সুরে বললেন, এদেশের লোকেরা নামও শোনেনি, এরা বলে কাসন্দি। কেউ কেউ আবার একটা হর্ষৌকার লাগায়, কাসুন্দি। অত বড় যে রাজশেখর বোস, তার বিদ্যাও ওই পর্যন্ত। শুধু এই দুটো নামেরই উল্লেখ পাবে চলন্তিকায়। সারা জীবন কাটালেন কলকাতায়, কাসন্দ চিনবেন কোত্থেকে? দ্বিজেশ কাকার পুত্রবধূ সুমিত্রা দেবী ঢুকলেন মিষ্টি আর চা নিয়ে। তার দিকে তাকিয়ে যোগ করলেন, কাসন্দ ভালোবাসি বলে বুঝলে জয়ন্ত, বৌমা নিজে গিয়ে নিউ মার্কেট থেকে এক শিশি মাস্টার্ড কিনে এনেছেন। ওর ধারণা ওই গুঁড়োগুলো জলে মেশালেই কাসন্দ হলো। আরে আমি তো আর অশ্বত্থামার মতো হাবা নই যে পিটুলি গোলা চেটে বলবো দুধ খাচ্ছি। সুমিত্রা সুস্মিত মুখে বললেন, আমি মনে করলাম দুটোই যখন সর্ষে দিয়ে তৈরি। তা মন্দ বলনি, কয়লা থেকে জ্বালানিও হয়, আবার তাকে আলকাতরা বানিয়ে তার থেকে তৈরি হয় সেন্ট। সুমিত্রা দেবী লজ্জিত হলেন। শ্বশুরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আপন খেয়ালে বলে চললেন, জয়ন্তকে জিজ্ঞেস করো কত কাণ্ড কত সমারোহ ছিল এই কাসন্দর পেছনে। অক্ষয় তৃতীয়া কিংবা অন্য কোনো শুভ দিন দেখে সকাল থেকে শুরু হবে পুজো পাঠ। তারপর পাড়ার গিন্নিরা আর বউরা লাল পেড়ে নতুন কাপড় পরে নতুন গামছায় বাঁধা সর্ষের পুটুলি কাঁকে নিয়ে উলু দিতে দিতে যাত্রা করবেন নদীর ঘাটে। কোনো কোনো জায়গায় সেটা 1.5 মাইল 2 মাইলের পথ। সেই সর্ষে ধোয়া হবে, শুকানো হবে গোবর নিকানো উঠোনের ওপর নতুন কাপড় বিছিয়ে, তারপর কোটা। ঢেঁকি ঘরের সেদিন চেহারাই আলাদা, যেন পুজো মন্দির। পাড় দেবে বউয়েরা আর উল্টে দেবেন স্বয়ং গিন্নি। গুঁড়ো যতক্ষণ না তৈরি হবে কারোর জল গ্রহণ চলবে না। আসল মুন্সিয়ানা হলো জাল দেওয়া। কতটা গরম জলে কতটা গুঁড়ো মেশাতে হবে, কতক্ষণ ফুটবে, কি কি মশলা পড়বে, তার পরিমাণ কত, এসব কি যার তার কাজ? একটু এদিক ওদিক হলেই তেতো হয়ে যাবে কাসন্দ। বলতে বলতে দ্বিজেশ কাকার গলাটা কেমন গম্ভীর হয়ে উঠল, যেন কত দূরে চলে গেল তার একাগ্র দৃষ্টি। রাস্তার দিকে তাকিয়ে পুত্রবধূর দিকে উদ্দেশ্য করে বললেন, সেসব তোমরা দেখতে পেলে না বৌমা। কি নিষ্ঠার সঙ্গে, কত যত্ন, কত পরিশ্রম করে নিপুণভাবে একটার পর একটা এইসব কাজগুলো করে গেছেন তোমার মা। সবাই বলতো সাক্ষাৎ অন্নপূর্ণা, যাতে হাত ছোঁয়াবেন তাই অমৃত। সত্যিই তাই। পরদিন গৃহদেবতাকে নিবেদন করবার পর তারই একটু প্রসাদ সকলের আগে এনে দিতেন আমার পাতে। কেমন ভয় ভয় জড়ানো গলায় বলতেন, কেমন হয়েছে দেখো তো। দুটো ভাতের সঙ্গে মেখে মুখে দিয়ে ওই একটা কথাই বলতাম, অমৃত। ওর চোখ দুটো খুশি আর তৃপ্তিতে উজ্জ্বল হয়ে উঠত। মুখে অবশ্যই বলতেন, তোমাকে চাকতে দেওয়া আর না দেওয়া সমান, যা পেটুক। বিপত্নিক বৃদ্ধের শিথিল চোখ দুটো সজল হয়ে উঠল, গলাটাও ধরে এলো। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে অন্য প্রসঙ্গ তুললেন, কবে নাগাদ যাচ্ছ তোমরা? তারিখ এখনো ঠিক হয়নি। যেরকম ঢিমে তালে চলেন আমাদের প্রভুরা, মাসখানেকের আগে হবে বলে মনে তো হয় না। সুমিত্রা দেবী আমাদের এসব কথায় যোগ দিলেন না। কিরকম আচ্ছন্নের মতো বসেছিলেন এতক্ষণ। এবার ডিশ আর গ্লাসটা তুলে নিয়ে যেতে যেতে বললেন, বাড়ি যাবার সময় দেখা করে যাবেন ঠাকুরপো। মাথা নেড়ে সম্মতি জানালাম। দ্বিজেশ কাকাকে বললাম,
আন্দামানে তো মস্ত বড় জেল ছিল একদিন, যাবজ্জীবন সাজা হলে ওখানেই পাঠাতো শুনেছি। যাবজ্জীবন কেন, তার চেয়ে কম সাজা নিয়েও যেত অনেকে। 5 বছর কিংবা তার বেশি যাদের খাটতে বাকি, একসময় তারাও চান্স পেয়েছে। ইচ্ছে করলেই যেতে পারত, অবশ্যই শর্ত ছিল কতকগুলো। বলেন কি, আন্দামান যেত ইচ্ছা করে? যেত বই কি, 2-4 জন নয়, বহু। কত সুবিধে ওখানে, বছরখানেক ভালোভাবে থাকলেই ছুটি। বাড়ি যাবার ছুটি নয়, জেল থেকে খালাস। বাইরে গিয়ে থাকো, যতদিন কাজকর্ম না জোটে খাবার সময় জেলে এসে খেয়ে যাও। সরকার জমি দেবেন, বাড়িঘর করবার টাকা দেবেন। একটা নির্দিষ্ট সময় কাটাবার পর পুলিশের জিম্মায় দেশে গিয়ে বউ ছেলে নিয়ে আসতে পারো। সে খরচ সরকারের। অনেকে সেসব হ্যাঙ্গামা না করে বিয়ে থা করে ঘর বেঁধেছে। আন্দামানের বেশিরভাগ এক্স ক্রিমিনাল আর তাদের বংশধর। সরকারি পরিচয় হলো লোকাল বর্ন। আপনাকে কোনোদিন ওখানে যেতে হয়নি? না, পোর্ট ব্লেয়ার তো বাংলা সরকারের এলাকা নয়, জেলটাও তাই। ওদের স্টাফ আলাদা। আন্দামান যেতে হয়নি, তবে নিজে হাতে কত লোককে পাঠিয়েছি। তার মধ্যে একজনের কথা আজ স্পষ্ট মনে আছে। ভারী অদ্ভুত ছিল মেয়েটা। সবিস্ময় বলে উঠলাম, মেয়েটা? মেয়েও পাঠাতেন নাকি? পাঠাবার মতো কেস হলেই পাঠাতে হতো, নিজেরা ইচ্ছে করে যেত। সেরকম বড় একটা পাইনি, আমি শুধু ওই একজনের কথাই জানি। কর্তৃপক্ষ রাজি নন, সে জিদ ধরে বসল যাবেই। না খেয়ে পড়ে রইল সেলের মধ্যে। সুপার ছিল সাদা চামড়া। ভাবনায় পড়লেন ভদ্রলোক। উনি যখনই যান পেছন ফিরে বসে। কোনো কথাই বোঝানো যায় না। মেয়ে ছেলে হাঙ্গার স্ট্রাইক করে আছে, কারণ যাই হোক খবরটা বাইরে যায় এটা ওরা চান না। শেষটায় আমাকে বললেন, তুমি একবার যাও চ্যাটার্জি। ছোকরা বয়স, চেহারাটাও ভালো, দেখো কিছু করতে পারো কি না। গেলাম। শুয়েছিল, সামনে যেতেই উঠে বসল। দু চোখ থেকে দুটো বিদ্যুতের ঝলক যেন ছুটে এসে আমার মুখের ওপর পড়ল, তার সঙ্গে খানিকটা ঝড়। কতবার বলবো আমি খাবো না, খাবো না, খাবো না, আপনাদের যা খুশি করতে পারেন। এর আগেও ওকে দেখেছি 2-1 বার, ভিড়ের মধ্যে অন্য 10 জন কয়েদির সঙ্গে এক লাইনে। সেটা ঠিক দেখা নয়, এক নজর বুলিয়ে নেওয়া। সেদিন ভালো করে দেখলাম, সত্যিই একটা শিখা। 3-4 দিন উপোসের পর একটুখানি যাকে বলে নিষ্প্রভ, কিন্তু তবু সে শিখা। কেসটা মোটামুটি জানা ছিল। কেউ আন্দামানে যেতে চাইলেই কোর্ট থেকে তার রায়ের নকল আনাতে হয়। এটাও আনিয়েছিলাম। তারই মধ্যে ছিল ওর মামলার বিবরণ। পড়তে গিয়ে মনে মনে যে ছবিটা এঁকেছিলাম, আসল মানুষটা তাকে কোথায় ছাড়িয়ে গেছে। এটা শুধু এর বেলাতেই নয়, আরও অনেক দেখেছি। কবিরা যাই বলুন, মানুষের কল্পনা বড় ভীরু, বাস্তবের ধারের কাছেও ঘেঁষতে পারে না। বিষয়ান্তরে চলে যাচ্ছেন দেখে আমাকে রাশ টানতে হলো। জিজ্ঞাসা করলাম, কি করেছিল মেয়েটা? খুনই বলতে পারো, 304 ধারা। মারব বলে মারেনি, মৃত্যুটাও ঘটেছিল কয়েকদিন পরে। কাকে খুন করেছিল? ওর স্বামীকে। চমকে উঠলাম, স্বামীকে? কেন? এ কেন ওর কোনো জবাব নেই। সেসব রেখে ওই দিন যা ঘটল তাই বলি। সে সময় ওর বয়স ছিল 18-19। আমি যখন দেখলাম তখন 22-23, ভদ্রঘরের মেয়ে। অবস্থা তখন পড়ে গেছে, তবু মোটামুটি সচ্ছল। বাপ নেই, মা আসতেন দেখা করতে। বড় ভাইকেও মাঝে মাঝে দেখতাম। কথাবার্তা বিশেষ কিছুই হতো না, বলবার আছেই বাকি।
তবু মনে হয়েছিল মেয়েদের জেল হলে সচরাচর যা ঘটে, অর্থাৎ সংসার আর সবকটা জানলা দরজা মুখের ওপর এঁটে বন্ধ করে দেয়, বেরিয়ে গিয়ে কারোর আর ঢুকবার পথ থাকে না। এ মেয়েটির বেলায় ঠিক ততখানি হয়নি। তবে কিসের জন্য ওর এই অভিযান? একটা নিশ্চিত আশ্রয়ের সম্ভাবনা ছেড়ে এই বয়সে একটি মেয়ে মহাসমুদ্র পাড়ি দিয়ে অনিশ্চয়ের পথে ছুটে চলেছে কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে এর মধ্যে। কেমন একটা খেয়াল চাপল, রহস্যটা ভেদ করতে হবে। সেই জ্বলন্ত চোখ দুটো তখনও তীরের মতো ছুটে আসছে আমার মুখের দিকে। বুঝলাম অন্য পথ ধরতে হবে। ওরই হাঙ্গার স্ট্রাইক নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, সে কথা ওকে বুঝতে দিলে চলবে না। নিতান্ত নিষ্পৃহভাবে বললাম, ওসব কি বলছো? তুমি খাবে কি না খাবে তা জানতে আমি আসিনি। শটটা যেন একটু নরম হলো। তবে কি জন্যে এসেছেন আপনি? যেন আমাদের তরফ থেকে কোনো গরজ নেই এমনিভাবে বললাম, আন্দামান যাবে বলেছিলে, তাই নিয়ে কথা বলতে এসেছিলাম। শোনা মাত্র ধর্মর করে উঠে দাঁড়াবার চেষ্টা করল। তাড়াতাড়ি বলে উঠলাম, উঠতে হবে না, বসে বসেই বলো। বসা অবস্থাতেই সামনের দিকে খানিকটা এগিয়ে এসে বলল, কিন্তু আপনারা যে বললেন আমার যাওয়া হবে না। ওটা তো এবারের কথা, জাহাজে জায়গা নেই, তাছাড়া তোমার শরীরের যা অবস্থা। এর পরের বারে যেতে পারবো? চেষ্টা করে দেখতে পারি। হাত জোর করে বলল, আপনার দুটি পায়ে পড়ি ডেপুটিবাবু, আসছে বারে যেন যেতে পারি সেই ব্যবস্থা করে দিন। কিন্তু কেন যেতে চাইছো সে কারণটা তো দেখাতে হবে। কারণ আবার কি? আমি যেতে চাই। পুরুষ কয়েদি যারা যাচ্ছে তাদের বেলায় তো কারণ জানতে চাননি। তাদের কথা আলাদা। ওখানে যাবার পর যখন জেলের বাইরে ছেড়ে দেবে, নিজের ব্যবস্থা ওরা নিজেরাই করে নিতে পারবে। তুমি মেয়ে ছেলে, তোমার পক্ষে তা সম্ভব নয়। একটুখানি ভেবে নিয়ে বলল, সরকারি সাহায্য পেলে আমিও আমার খাওয়া পড়ার ব্যবস্থা করে নিতে পারবো। তুমি বললেই তো হয় না, সরকারের একটা দায়িত্ব আছে। তাহলে কি হবে? শুষ্ক নৈরাশ্যের সুরে বলল মেয়েটি। আমি বললাম, তোমাকে জানাতে হবে বাইরে গিয়ে কোথায় থাকবে তুমি, ওখানে কেউ আছে কিনা যে তোমার ভার নিতে পারে। কে নেবে আমার ভার? মৃদু করুণ সুরে ধীরে ধীরে উচ্চারণ করল কথাগুলো। আমার কথার উত্তর নয়, যেন নিজের কাছে তার নিজেরই প্রশ্ন। আমি কিছুক্ষণ অপেক্ষা করে বললাম, ভার না নিক, অন্তত এমন কেউ আছে কিনা যাকে তুমি চেনো। যেন অনেক দূর থেকে উত্তর এলো, আছে। কে তিনি? কোথায় থাকেন? কি করেন? তোমার সঙ্গে তার কি সম্পর্ক? এই সবগুলো তাহলে জানিয়ে দিও। সম্পর্ক? না, সম্পর্ক কিছুই নেই, কিছুই করে না। সেও আমারই মতো নিরুপায়, আমারই মতো কয়েদি। কয়েদি? হ্যাঁ, তবু একটিবার তার কাছে আমাকে যেতেই হবে। আপনার পায়ে পড়ি, আপনি আমার যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি তখনও চুপ করে আছি দেখে আর একটু এগিয়ে এসে সেলের গড়ার ধরে তেমনি অনুনয়ের সুরে বলল, আপনি আমার দাদার মতো, আপনাকে কিছুই বলতে বাধা নেই। আমি সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে যেমন করে হোক আমাকে নিশ্চয় পাঠাবেন এর পরের জাহাজে। সোজাসুজি জবাবটা এড়িয়ে গিয়ে বললাম, তার জন্যে তাড়া কিসের? তুমি খেয়ে দিয়ে সুস্থ হয়ে নাও, এসব কথা আরেকদিন হবে। মেট্রন পাশেই ছিল। ইঙ্গিত করতেই দুধ, কমলালেবু ইত্যাদি সরঞ্জাম নিয়ে সেলের দরজা খুলে ঢুকে পড়ল। কেউ হাঙ্গার স্ট্রাইক করলে এসব উপকরণ হাতের কাছেই মজুদ থাকে। দ্বিজেশ কাকা এই পর্যন্ত এসেই থেমে যেতে চান দেখে রীতিমতো চঞ্চল হয়ে উঠলাম। কি সাংঘাতিক মানুষ ভদ্রলোক! বললাম, এই রকম মোক্ষম জায়গায় ব্রেক কষে দিলেন? আজ কিন্তু হচ্ছে না কাকা। তারপর কি হলো বলুন। উনি হেসে বললেন, তারাকে সেদিন যা বলেছিলাম
তোমাকেও তাই বলি, আর একদিন। দেখছো না পরোয়ানা হাজির, আর বসবার উপায় নেই। বলেই উঠে ভিতরে চলে গেলেন। তাঁর দৃষ্টি অনুসরণ করে পাশের দরজার দিকে চাইতেই দেখি সুমিত্রা বৌদি হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ রাত 9টা বাজে, শ্বশুরের খাবার সময় হয়ে গেছে। আমিও উঠে পড়ে বললাম, কি হুকুম বলুন বৌদি। বৌদি কাছে সরে এসে চাপা গলায় অনুনয় মিশিয়ে বললেন, আপনার তো নানান জায়গায় যাতায়াত আছে, এক শিশি কাসন্দ যেমন করে হোক জোগাড় করে দিতে হবে ভাই। কাজটা মোটেই সোজা নয়। দ্বিজেশ কাকা যা চান সে বস্তু তখন প্রায় লুপ্ত হয়ে গেছে, কিন্তু সুমিত্রা বৌদির মুখের দিকে চেয়ে সে কথা বলা গেল না। বললাম, দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। দ্বিজেশ কাকার আরেক দিনের জন্য বেশি দিন অপেক্ষা করা গেল না। সপ্তাহখানেক বাদেই আবার হাজির হলাম ওর সেই টালিগঞ্জের বাড়িতে। বেশ মুডেই পাওয়া গেল। একেবারে গোড়া থেকেই বলে গেলেন খুনি কয়েদি তারা সেনের বিচিত্র কাহিনী। তার কতখানি সেই মেয়েটির নিজের মুখ থেকে শোনা কিংবা রায় থেকে নেওয়া, আর কতখানি ওর নিজের মনের রঙে রাঙানো ঠিক বলতে পারবো না। যা শুনেছিলাম বলে যাই। তারা সেনের বাপ ছিলেন এক জমিদারের নায়েব। পদ্মার তীরে অনেকগুলো বড় বড় টিনের ঘর নিয়ে তার কাছারি বাড়ি। জমিদার থাকেন কলকাতায়। আমলা, গোমস্তা, পাইক, বরকন্দাজ আর প্রজাদের নিয়ে তার রাজত্ব। তারা তার বড় আদরের মেয়ে। গৃহিণীকে ডেকে বলতেন, জানো, ও শুধু তারা নয়, আমার নয়ন তারা। এক মুহূর্ত কাছে না থাকলেই চারিদিক অন্ধকার। গৃহিণী হেসে বলতেন, বিয়ে দিতে হবে না? তারপর কি করবে? বিয়ে দেবই না, দিলেও ছেলেটিকে ঘর জামাই করে রেখে দেব। এবার রাগ করতেন তারার মা। ওইসব অলক্ষণে কথা মুখে আনে কেউ? মেয়ের আমার কিসের অভাব যে ঘর জামাই করতে যাবে? বিস্তৃত ফরাসের ওপর বিপুল কায় তাকিয়া ঠেসান দিয়ে গড়গড়ার নল হাতে নিয়ে বাপ এজলাস করেন। মেয়ে বসে থাকে তাঁর পাশটিতে। মাঝে মাঝে তার দিকে চেয়ে জিজ্ঞাসা করেন, বলতো মা, ওকে কি শাস্তি দিই? তারা তৎক্ষণাৎ জবাব দেয়, ঠান্ডা ঘরে আটকে রাখো বাবা, ভারী পাজি লোকটা। কখনো আবার দয়া হয় কারোর ওপর, বলে, ওকে ছেড়ে দাও, আহা বড় গরিব। অনন্ত যে সবসময় মেয়ের কথা শোনেন তা নয়। কখনো শোনেন, কখনো শোনেন না। একটু বেশি কড়া হওয়া যখন দরকার তখন হয়তো বলেন, তুই এবার ভেতরে যা। 14 পেরিয়ে 15 পা দিল তারা। তখনও ঠিক নিয়মিত না হলেও মাঝে মাঝে এসে বসে কাছারির দরবারে সেই ফরাসের উপর। যখন আরও ছোট ছিল, বই স্লেট নিয়ে পড়তে যেত মেয়েদের ছোট স্কুলে। শহর নয়, গণ্ড গ্রাম, মেয়েদের স্কুল নেই, তাই বলে তারার পড়া বন্ধ হয়নি। ছেলেদের স্কুলের একজন বৃদ্ধ শিক্ষক রোজ সন্ধ্যায় নিয়মিত পড়িয়ে যান। অঙ্ক, ইংরেজি, বাংলা, সংস্কৃত, ইতিহাস, ভূগোল। মাঝে মাঝে নায়েব মশাই খোঁজ নেন, কেমন পড়ছে আপনার ছাত্রী? মাস্টার একগাল হেসে বলেন, মায়ের আমার যেরকম মেধা, স্কুলে পড়লে এতদিনে ম্যাট্রিকুলেশন পাশ করে যেত। বাপ বলেন, পাশ করে কি হবে মাস্টার মশাই, ওকে তো আর চাকরি করতে হবে না, তার চেয়ে বাড়িতেই পড়ুক যতদিন চলে। লেখাপড়া না শিখলে আত্মসম্মান জন্মায় না, নিজেকে নিজে চিনতে শেখে না। বহুদিনের পুরনো বরকন্দাজ নবদ্বীপ ঢালি। বয়স অনেক হলো, বুকে আর জোর নেই, চোখেও ঝাপসা দেখে। এবার অবসর নেওয়া দরকার। নায়েববাবু সে কথা না পারলেও সে নিজে তো সব বুঝতে পারে। শুধু দিন গুনছে কবে তার ঘনা মানুষ হয়ে ফিরে আসবে। তার বড় আদরের মা মরা ছেলে ঘনশ্যাম। কচি বয়সে মা মারা যেতেই মাসি এসে নিয়ে গেছে সেই কোটালি পাড়া।
তারপর আর আসেনি। মাসির ছেলেপুলে নেই, ঘনাকেই মানুষ করেছে পেটের ছেলের মতো, আসতে দিতে চায় না। নবদ্বীপে গিয়ে দেখে আসে বছরে একবার দুবার। বয়স সবে 18 ছাড়িয়েছে, এরই মধ্যে জোয়ান হয়ে উঠেছে ঠিক বাপের মতো। চওড়া বুক, সরু কোমর, এক মাথা ঝাঁকড়া চুল, ঠোঁটের নিচে সূক্ষ্ম গোঁফের রেখা। বিলের দেশের মাজা কালো রং, কাঁচা তেলাকুচোর মতো মসৃণ, এতটুকু রুক্ষতা নেই কোনোখানে। বাবুদের একটা ব্যায়ামের আখড়া আছে, তার নাম অনুশীলন সমিতি। ব্যায়াম ছাড়াও লাঠি খেলা, ছোড়া আর সরকি চালানো, অনেক কিছু শেখানো হয়। বামুন বুদ্ধিদের ছেলেরাই তার মেম্বার। একমাত্র ব্যতিক্রম ঘনশ্যাম, বাবুদের সঙ্গে সমান স্তরে মেশে। নিচু জাত হলেও মার্জিত স্বভাবের গুণে সবাই তাকে স্নেহ করেন। আরও অনেক গুণ আছে ঘনশ্যামের। সাঁতার দিয়ে বিল পাড়ি দেয়, দাঁত টেনে চলে যায় মাইলের পর মাইল। মাছ ধরাতেও ভারী ওস্তাদ ঘনাঢালি। সমবয়সীরা ঠাট্টা করে বলে মেছো ঢালি। বিলে যখন বগা জলের ঢল নামে, তার সঙ্গে দূর নদী থেকে উজান ঠেলে উঠে আসে বড় বড় রুই কাতলা। ধান গাছের তলায় জড়ানো এক রকমের শ্যাওলা হলো ওদের প্রিয় খাদ্য। আষাঢ় শ্রাবণে বগা আসবার পরেই ছোট ছোট নৌকায় মাঠ ভরে যায়। 2 করে লোক প্রতি নৌকোয়। একজন বসে পিছনের গলুইতে বৈঠা হাতে নিয়ে, আরেকজন, যে আসল শিকারী, কোঁচ বাগিয়ে ধরে দাঁড়িয়ে থাকে সামনেকার গলুয়ের উপর। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। হঠাৎ দেখা গেল ঘন ঘন কেঁপে উঠছে ধান গাছের গোছা, অর্থাৎ শুরু হয়েছে রোহিত মহারাজের মধ্যাহ্ন ভোজন। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে শিকারী, তারপর ঝোপ বুঝে কোপ। কখনো ফসকে যায়, কখনো বা 10 সেরি কাতলার চওড়া পেট এপোড় ওপর করে বসে যায়। কিন্তু ঘনাঢালির হাত বড় একটা ফসকায় না। তাই বন্ধুরা বলে, তুই বেটা মেছো ঢালি, নির্ঘাত মেছো রাশিতে জন্ম তোর। সেবার মাঘ মাস পড়তেই অন্য বছরের তুলনায় একটু বেশি কাবু হয়ে পড়ল নবদ্বীপ। বুঝল রক্তের তাপ জুড়িয়ে আসছে। কাউকে কিছু না বলে চলে গেল কোটালিপাড়া। ছেলেকে নিয়ে এসে সোজা হাজির করে দিল মনিবের ফরাসের সামনে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন নায়েব মশাই। এমন একখানা গড়ন এই পদ্মাপাড়েও সচরাচর চোখে পড়ে না। খুশি হয়ে বললেন, সাবাস। বুড়োর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ছেলের দিকে ফিরে ধমকে উঠল, পেন নাম কর হতবাগা, অন্নদাতা মালিক। ঘনশ্যাম প্রথমটা একটু থতমত খেয়ে গেল। তারপর এগিয়ে এসে সরু কোমর দুভাঁজ করে মাথা নুইয়ে দিল কর্তাবাবুর সামনে। উঠে সামনের দিকে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। দৃঢ়পেশী কালো মুখখানার ওপর ঘনিয়ে এলো একটি সলজ্জ কোমল ছায়া। মনিব একা নন, তার পাশে বসে আছে আরেকজন। বর্ষাগমে সতেজ চিক্কণ পুষ্পিত কলমিলতার মতো, চোখে উজ্জ্বল দৃষ্টি। ঘনশ্যাম চলে গেলে হাত জোর করে সামনে এসে দাঁড়ালো নবদ্বীপ। অনন্তবাবু মৃদু হেসে বললেন, এখনো বড্ড ছেলে মানুষ, পারবে? ছেলে মানুষ কোথায় দেখলেন হুজুর? এই অঘ্রাণে 19-এ পা দিয়েছে। তার মানে নিতে হবে? তা জানি না, এনে ফেলে দিলাম মনিবের পায়ের তলায়, এখন তাঁর যা খুশি। তবে বুড়োকে এবার ছুটি দিতে হবে কর্তাবাবু, হাড়ে আর বল পাচ্ছি নে। নায়েব মশাই মেয়ের মুখের দিকে তাকালেন। প্রকাশ্য প্রশ্নোত্তরের প্রয়োজন হলো না। প্রদীপ্ত মুখের লজ্জাজড়িত স্নিগ্ধ হাসিটুকুর মধ্যেই পেয়ে গেলেন নীরব সমর্থন। মুহুরীকে ডেকে বললেন, দিনটা ভালো আছে, আজ থেকেই বহাল করে নিন। আমাদের নতুন বরকন্দাজ। কি নাম যেন ছোকরার? নবদ্বীপ বলল, আজ্ঞে ঘনশ্যাম। চমৎকার, এরকম সার্থক নাম বড় একটা দেখা যায় না। সকলের মুখেই একটা চাপা হাসি খেলে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 2য় পর্ব নিয়ে অন্যদিন আসবো।
গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।